হ্যালো। Yes, sir. হ্যাঁ, স্টুডেন্টস এবার শুনতে পাচ্ছো? Am I audible? Yes, sir. Yes, sir. You're audible now. ওকে, ওকে, থ্যাংক ইউ। ওই একটু নেটওয়ার্ক ডিস্টারবেন্স হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি মোটামুটি জয়েন করেও ধরো মানে কোনো কথা বলতে পারছিলাম না। তো হোয়াট এভার ইট ইজ, আশা করি এখন একটু কমে গেছে নেটওয়ার্ক প্রবলেমটা। তো আমরা আজকে কিন্তু আমাদের এটা অ্যাকচুয়ালি ল্যাব ক্লাস, নাকি নাকি এটা আমাদের আজকে রেগুলার ক্লাস? Yes, sir. Lab class. আজকে ল্যাব ক্লাস ভালো করে দেখে So let me check. চেক করলে? Sir, no, sir, no, sir. Our lab class না। এমনি নর্মাল আজকে আমাদের রেগুলার ক্লাস, center। নর্মাল ক্লাস, তাই তো? হ্যাঁ। তো আজকে আমরা ওই কালকেই গতকাল যে জিনিসটা আমরা পড়াচ্ছিলাম, যে সেইং নো টু আদার্স, তাই তো? আমরা কি করে না বলছি লোকজনদের। হুম। Yes, sir. তাহলে ওইটার পর থেকে আমরা আমরা আবার কন্টিনিউ করব। যে আমরা এই যে প্রসেসটাই, সেইং নো টু আদার্স, এই প্রসেসটার পরে আর কি কি প্রসেস রয়েছে, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন। এবং এই টপিকটা তোমরা যখন সিলেবাসটা একটু ঘেটে দেখবে বা সিলেবাসটা একটু খুঁজে দেখবে, তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে টপিকগুলো রয়েছে। বিকজ কিছু প্রফেশনাল রাইটিং আমাদের শিখতে হবে, কিছু সফট স্কিলস আমাদের শিখতে হবে, ঠিক আছে? এই যেমন ধরো সেলফ স্কিলস যেগুলো আছে, তোমার সেলফ অ্যানালিসিস, অ্যাডাপ্টিবিলিটি, সোশ্যাল স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স, ঠিক আছে? ইন্টারপার্সনাল রিলেশনশিপ, এইগুলো স্যার আমাদের শিখতে হবে। এইগুলো অলোকিতা ম্যাম করিয়েছেন। এই এস হ্যাঁ, কিউ, হ্যাঁ। এ কিউ, আই SQI কিউ তো? এগুলো করিয়েছেন। আচ্ছা, এসকিউ আইকিউ এগুলো করিয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার। শোনো, হ্যাঁ স্যার, এগুলো ঠিকই বলেছে। হুম, হ্যাঁ, এইগুলো তো তার মানে কি, এগুলো আমাদের কিন্তু টাইম টু টাইম লাগবে। আমি জাস্ট এই টপিক গুলো তোমাদের একটু বলে দিচ্ছি, ঠিক আছে? দেন তোমাদের এই কিছু বেসিক অফ কমিউনিকেশন, আমরা এখন যে পার্টটা আছে এটা কিন্তু বেসিক অফ কমিউনিকেশন, বুঝতে পেরেছো? আমরা এখানে ওই দেখবে কোর্স কন্টেন্ট যখন দেখবে তোমরা থিওরি পোর্শনে, তখন দেখবে আমরা যেটা এখন করাচ্ছি তোমার এই কমিউনিকেশন মধ্যে ইন্ট্রোডাকশন, মিনিং অফ এন্ড ডেফিনিশন, প্রসেস অফ কমিউনিকেশন, এই যে যেগুলো আমরা এখন পড়াচ্ছি সেগুলো কিন্তু সব প্রসেস অফ কমিউনিকেশন। আমরা যেমন 7C গুলো করিয়েছি, সব 7C। হ্যালো? Yes, sir. Your voice is breaking. Yes, sir. হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছেন। আচ্ছা, এরপরে ধরো মানে সফট স্কিলস গুলো ধরো ম্যাডাম পড়াচ্ছেন এখন, অলৌকিক পড়াশোনা এইটা করিয়ে যাবে এই পোর্শন থেকে। দেন আছে কি রিডিং কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনের মধ্যে কি কি আছে, নোট টেকিং আছে, হ্যাঁ, তারপর comprehension আছে, ভোকাবুলারি এনহ্যান্সমেন্ট আছে, গ্রামার এক্সারসাইজ, এগুলো কিন্তু সব আচ্ছা, একটা কথা বলবো। Sir, your voice is breaking. কি করে তুমি মেমো বানাবে, আচ্ছা, সিভি বানাবে, কমসেন এই কি, জিনিসগুলো। কম্প্রেশন কি ফিনান্সিনের মতো স্যার? মানে ওটা একটা প্যাসেজ থাকবে, ওখান থেকে কোশ্চেন থাকবে, ওরকমই? না, না, এটা এটা না এরকম। এই কম্প্রিহেনশন গুলো কিন্তু ওই আমরা যেটা এসেছি, ওই কম্প্রিহেনশন গুলো না, ঠিক আছে? এখানে কম্প্রিহেনশন মানে কি, কিছু নোট টেকিং, ধরো তোমার টপিক বলে দিল, একটা Sir, জিনিস মানে তোমাকে মানে বলে sir, সেখান your voice থেকে is not clear. প্রমাণ করতে বললো। Sir, your voice is বাকিরা not সবাই কি clear. শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে শোনা যাচ্ছে, মাঝে মধ্যে একটু মাঝে মাঝে ব্রেক অল্প করছে শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্রেক। একটু একটু নেট। ওকে, ওকে, ওকে। মাঝে মাঝে আমি তাও ট্রাই করছি যতটা ধরো ইজিলি আর কি বলা যায়। এখন শোনা যাচ্ছে? It's still a little bit breaking. আচ্ছা, হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আই এম লিভিং ফর ওয়ান্স। Okay, sir. ওকে স্যার।
আচ্ছা স্টুডেন্টস, দেখো তো এবার শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. আজকে আজকে আমি দুটো তোমাদের রাইটিং শেখাবো, ঠিক আছে? এতদিন তো আমরা অনেক ধরো এই কমিউনিকেশন নিয়ে শিখে নিয়েছি। আজকে আমি মনে করছি যে না, এই আমাদের এই একই রকম ডেইলি পড়ার থেকে আজকে আমরা একটু রাইটিং স্কিলস শিখে নিই, ঠিক আছে? তোমাদের যেটা সিলেবাসে রয়েছে তার মধ্যে দুটো রাইটিং আমি দেখলাম খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেমোরেন্ডাম, মানে কি করে মেমো লিখতে হয়, আর একটা হচ্ছে তোমার মানে বিভিন্ন জব অ্যাপ্লিকেশন লেটার। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের মানে ইয়ের কারিকুলামের মধ্যেই রয়েছে, ঠিক আছে? তো আই এম সেন্ডিং ইউ সাম নোটস ইন ইউর গ্রুপ। তোমাদের গ্রুপে একটু কিছু নোট মানে কয়েকটা পেজ আমি নোট পাঠাচ্ছি, একটু কাইন্ডলি সবাই একটু ওপেন করে নাও। ওকে? হ্যালো? Yes, sir. আচ্ছা, তোমরা নোটগুলো কি পেয়েছো যেটা পাঠিয়েছি? দেখো তো। No, sir. No, sir. এখনো Fine. আসেনি না? এখনো দেওয়া হয়নি। দেখো চলে গেছে। পেলে? দেখো তো। Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. sir. দেখো দুটো টপিক আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ? একটা হচ্ছে মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে তোমাদের ইমেল। ক্লিয়ার? আমি ট্রাই করব দুটো টপিকই তোমাদের আজকে একটু বুঝিয়ে দেওয়ার। আর ওখানে দেখবে হ্যান্ড রিটেন কিছু নোটস আছে। আচ্ছা, দেখতে কি অসুবিধা হচ্ছে? পড়তে অসুবিধা হচ্ছে? No, sir. No, sir. মোটামুটি ইজিলি বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, স্যার। তাহলে এই জিনিসগুলো একটু পারলে না তোমরা একটু নোট ডাউন করে রেখো, তাহলে তোমাদের না আরো সুবিধা হবে একটা জায়গায় আর কি, মানে ইয়ে করে থাকবে। কারণ অনেক সময় ফটো ডিলিট হয়ে যায়, পাবে না খুঁজে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই পারলে না একটু নোট ডাউন করে রেখো, কোনো একটা কপিতে একটু নোট ডাউন করে রেখো। কারণ এই এই যে রাইটিং স্কিলস গুলো, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। বিকজ যখন তুমি তোমার অর্গানাইজেশনাল মানে বিহেভিয়ারের মধ্যে কিছু কিছু কাজ তোমার সামনে আসবে, তখন কিন্তু তোমাকে এই রাইটিং স্কিলস গুলো মানে লোককে দেখাতে হবে যে নো, মানে আই আই রিয়েলি নো হাউ টু অপারেট ইন দিস রাইটিং মেথড। মানে এই মেথড ওয়াইজ কি করে অপারেট করতে আমি সেটা জানি, এবং তখন কিন্তু ইউ উইল গেট অ্যান অপরচুনিটি টু শো ইউর প্রফিসিয়েন্সি। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মেমোরেন্ডাম। আচ্ছা, এই মেমোরেন্ডাম নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কেউ কি কিছু জানো এই মেমোরেন্ডাম নিয়ে? মেমো কাকে বলে? শুনেছি নামটা কিন্তু জানি না। আচ্ছা, মেমোরেন্ডাম হচ্ছে সেই সব মানে লেটার্স বা সেই সেই কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, বা সেই কাইন্ড অফ নোটিসেস, যেগুলো কি করে, যেগুলো হচ্ছে তোমার সবসময় একটা অর্গানাইজেশনের ভিতর ইউজ করতে হয়। মানে ইনসাইড দ্য অর্গানাইজেশন সেই মেসেজ গুলো বা সেই নোটিশ গুলো কখনো অর্গানাইজেশনের বাইরে যায় না। এবার কেন এগুলো করা হয়? বিকজ কি, এখানে লোককে জানানোর জন্য। ধরো তুমি একটা কোম্পানির বস, তোমার আন্ডারে ধরো 20 জন লোক কাজ করে। এইবার সবার কাছে একটা মেসেজ তুমি যদি ইনস্ট্যান্টলি পাঠাতে চাও, তখন তোমাকে সেটা একটা মেমো আকারে পাঠাতে হয়। এবার মেমোতে কি থাকে? মেমোতে কি কি থাকে সেটা হচ্ছে কোনো একটা প্রবলেম সেখানে মেনশন করা থাকে, এবং সেই প্রবলেমের সলিউশন থাকে। ক্লিয়ার? সাপোজ ধরো কোনো একটা অর্গানাইজেশনে তুমি চাকরি করছো, সেখানে কি হচ্ছে, খুব মানে ওয়াটার ওয়েস্টেজ হচ্ছে, সবাই খুব জলের অপচয় করছে সেই অর্গানাইজেশনের মধ্যে। বা সেই ধরো তুমি কোনো একটা কমিউনিটির মধ্যে আছো, কমিউনিটি মানে তোমার এই যে ফ্ল্যাট বিভিন্ন ইয়ে থাকে না, হাউজিং কমপ্লেক্স, সে হাউজিং কমপ্লেক্সের মধ্যে আছো, সেখানে তুমি একজন সেই হাউজিং কমপ্লেক্সের সেক্রেটারি।
তুমি দেখছো কি তোমার এই কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে জলের অপচয় হচ্ছে, প্রচুর পরিমাণে ওয়াটার মানে যে কনজাম্পশনটা ওটা ওয়েস্টেজ। প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, মিসইউজ হচ্ছে ওয়াটার। হ্যাঁ, এইবার মানে যে ওয়েস্টেজ অফ ওয়াটার যেটা তুমি দেখতে পাচ্ছ, তারপরে তোমাকে কিন্তু লোককে মানে সচেতন করতে হবে। ইউ হ্যাভ টু লেট পিপল নো অ্যাবাউট দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়াস্টিং ওয়াটার। তোমাকে জানাতে হবে যে ওয়াটার ওয়েস্টেজের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। দ্যাটস ওয়াই কিন্তু তুমি তখন একটা মেমোরেন্ডাম লিখছো, যে মেমোরেন্ডাম তুমি পাবলিশ করলে পরে তোমার ওই অর্গানাইজেশন বা তোমার ওই হাউজিং কমপ্লেক্সের বাকি যারা মেম্বার আছে তারা কিন্তু দেখে নিচ্ছেন, এবং তারপরে তারা কিন্তু সবাইকে সচেতন করে দিচ্ছেন, তাদের ফ্যামিলি মেম্বার। তো দিস ইজ দ্য প্রসিডিওর অফ এ মেমো। একটু কি বোঝা গেল আমি যে জিনিসটা বোঝালাম মেমোরেন্ডাম মানে? হ্যালো সরি স্যার আমি লেট করে জয়েন্ট হয়েছি, সো আমি ক্লাসগুলো করিনি আর আমি কিছু বুঝতেও পারছি না। বাকিরা হ্যালো, স্টুডেন্ট জাস্ট ফলো দ্য নোটস, সবাই একটু নোটস ফলো করো। Am I audible to everyone? হ্যালো স্যার। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার, ইউ আর অডিবল। Yes, sir. স্যার আমি অ্যাকচুয়ালি একটু বাইরে ছিলাম, আমি বাড়িতে এসেছি এক্ষুনি, এই জন্য আমি মানে মাইকটা অন করিনি। ওকে ওকে ওকে। তো যাই হোক, আমি মানে মেমোরেন্ডাম নিয়ে একটা জেনারেল আইডিয়া দিলাম, যে একটু লেটে জয়েন করেছে নট এ প্রবলেম। তোমার ফ্রেন্ডসদের থেকে একটু মোটামুটি বিভিন্ন নোটস গুলো আর কি নিয়ে নিও, সো দ্যাট দে আর ভেরি হেল্পফুল। ওদের থেকে তুমি একটু নোটস গুলো নিয়ে নিও, কারণ গ্রুপ থেকে পেয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে। আর এই যে টপিক গুলো আছে, আমরা দুটো রাইটিং টপিক নিয়ে ডিসকাস করছিলাম, সেটা তো এতক্ষণ অনেকেই শুনেছো, যে নাম্বার 1 ছিল মেমো আর তারপর ছিল ইমেল। কারণ দেখবে যে কোনো অর্গানাইজেশন সেক্টরে দিজ আর ভেরি ইম্পর্টেন্ট রাইটিং মেথড। কি হয়, এইবার আমি কিন্তু ওই তোমাদের যে নোটটা প্রোভাইড করছি, নোটটা থেকে একটু বলে বলে পড়াচ্ছি। সবাই কি মোটামুটি ওইটা ওপেন করেছে, ওই ফাইলটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir. লেখা আছে Yes, sir. মেমোরেন্ডাম ইজ অ্যান ইম্পর্টেন্ট। স্যার কারোর মাইকটা অন আছে, ইকো হচ্ছে। আচ্ছা, তাহলে এবার বলছি কি হচ্ছে। A memorandum is an important tool of intra-organizational communication. আচ্ছা, এই ইন্ট্রা অর্গানাইজেশনাল কথাটার মানে কেউ আমাকে বলতে পারবে? এনিওয়ান? নো স্যার, ইন্ট্রা ডোন্ট। অর্গানাইজেশনাল কাকে বলে? হ্যালো, প্লিজ কেউ একজন রেসপন্স করো যদি জানো। স্যার জানি না স্যার। ইন্ট্রা অর্গানাইজেশনাল মানে হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে, মানে ইন বিটুইন আ অর্গানাইজেশন, ঠিক আছে, সেটাকে বলা হয় ইন্ট্রা অর্গানাইজেশনাল কমিউনিকেশন। তার মানে কি, তুমি তখন মানে যখন তোমার মানে অর্গানাইজেশনের মধ্যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাইছো কাউকে, বা ইম্পর্টেন্ট ওয়েতে তোমার কমিউনিকেট করতে হচ্ছে, তখন কিন্তু তোমাকে এই মেমো ইউজ করতে হচ্ছে। কারণ কি, মেমো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা টুল, মানে একটা প্রসেস, যাতে করে তুমি ইজিলি তোমার অর্গানাইজেশনের মধ্যে সকল লোকের সাথে কমিউনিকেট করতে পারো বা কথা বলতে পারো, বা তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানাতে পারো। নেক্সট লাইন কি বলছে, ইট ইজ অনলি ইউজ ইন্টারনালি। এটা একমাত্র ওই ভিতরের ব্যাপারগুলোর জন্য ইউজ করা হয়, তোমার অর্গানাইজেশনের বাইরের কোনো ম্যাটারের জন্য এগুলো কিন্তু ইউজ করা হবে না। কারণ তোমাকে যে অর্গানাইজেশনে তুমি রয়েছো বা যে জায়গাতে তুমি রয়েছো, সেই জায়গার ভিতরকার ম্যাটার গুলো নিয়ে কিন্তু এখানে ডিসকাশন হয়, এবং এখানে তার কিন্তু ডিসিশন মেকিংও হয়। এই দুটো লাইন ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে কি বলছে, যে a memo may be from one officer to another or between juniors and seniors. একটা মানে মেমো কিভাবে কাজ করে, এটা একজন মানে অফিসার থেকে অন্যান্য অফিসারের হাতে যেতে পারে, বা অন্যান্য অফিসারের কাছে যেতে পারে, বা অনেক সময় কি হয়, বিভিন্ন মানে জুনিয়র সিনিয়রদের মধ্যেও কিন্তু এটা দেওয়া নেওয়া চলে। কারণ এই যেমন ধরো অনেকে হস্টেলে থাকে, তারা কি করে, সিনিয়ররা কিন্তু হয়তো কোনো একটা পিকনিক করছে,
তখন কিন্তু জুনিয়রদের ডেকে ডেকে বলে না ঘরে ঘরে গিয়ে, একটা নোটিশ বোর্ডে একটা মেমো টানিয়ে দেয়, সেখানে মেনশন করে দেয় যে না উই হ্যাভ সিলেক্টেড দিস ডে ফর পিকনিক, তো দ্যাটস ওয়াই ইউ আর রিকোয়েস্টেড টু পে ধরো সামথিং অ্যামাউন্ট, একটা 50 রুপিস 100 রুপিস অফ মানি টু জয়েন দিস পিকনিক। এরকম একটা মেসেজ যখন দিয়ে দিল, সেই মেসেজটা কিন্তু সব সেই যারা বোর্ডার থাকে হোস্টেলের সবার কাছে চলে গেল, তখন কিন্তু সবাই সেই মেসেজটা ইজিলি পেয়ে গেল এবং সেইভাবে কিন্তু তারা তাদের কন্ট্রিবিউশন গুলো জেনারেট করলো। তো দিজ আর ডিফারেন্ট প্রসিডিওরস, মানে এরকম কিছু প্রসিডিওর কিন্তু কাজ করে। তো মেমোর কাজ হচ্ছে কি, কোনো একটা জায়গায় ইন্টারনালি তোমাকে কোনো একটা মেসেজ দিতে হবে। এবার সেটা কি হয়, সেটা অনেক সময় একজন অফিসারের থেকে আরেকজন অফিসারের কাছে যেতে পারে অর্গানাইজেশনের মধ্যে, বা কোনো জুনিয়র সিনিয়রদের মানে মধ্যেও এটার আদান প্রদান হতে পারে। ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার সবার কাছে? Yes, ইয়েস স্যার। এবার কি বলছে, ইট ট্রাভেলস আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ল্যাটারালি এন্ড ডায়াগোনালি উইদিন দ্য অর্গানাইজেশন। মানে কি, এটা অনেক সময় সরি উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে যায়, মানে নিচুর অফিসার যে আছে সে হয়তো উপরের কোনো অফিসারকে পাঠালো কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য, বা কোনো উপরে কোনো একজন অফিসার বসে আছেন, সে নিচু কোনো অফিসারকে পাঠালো। এবার এটা ডিপেন্ড করে কি, ধরো একটা অর্গানাইজেশনে তো অনেকগুলো সেকশন থাকে, অনেকগুলো সেক্টর থাকে। ধরো কোনো একটা কোম্পানিতে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কি কি থাকে, একটা অ্যাডভার্টাইজিং এর জন্য একটা আলাদা সেগমেন্ট থাকে, একটা মানে মার্কেটিং এর জন্য একটা আলাদা সেগমেন্ট থাকে, ওই মার্কেটিং অ্যাডভার্টাইজিং একই জিনিস। তারপরে তোমার অ্যাকাউন্টস এর একটা আলাদা সেকশন থাকে, তারপরে তোমার এই বিভিন্ন রকমের এই মানে নিউ ইনভেনশনস বলে একটা আলাদা সেক্টর থাকে। তো এইভাবে বিভিন্ন সেগমেন্ট গুলো কিন্তু থাকে। তো যখন তুমি একটা সেগমেন্টের হেড হয়ে বসে আছো, তোমাকে হয়তো ওই সেগমেন্ট থেকে বাকি সেগমেন্টদের কাছে কিছু জেনারেল মেসেজ পাঠাতে হচ্ছে ইন্টারনালি, মানে অর্গানাইজেশনের ভিতরের প্রসেস দিয়ে। তো তখন কিন্তু তোমাকে এই প্রসেসটা ইউজ করতে হয়, যে মেমোরেন্ডামের মাধ্যমে কিন্তু তুমি ইজিলি সবার কাছে পৌঁছাতে পারো। অনেকে ভাববে যে তাহলে তো স্যার এটার সাথে নোটিশের ডিফারেন্সটা কোথায়? তোমাদের কারো মনে কোয়েশ্চেন আসছে এটা নিয়ে, যে এটার তাহলে মেমোরেন্ডামের সাথে নোটিশের ডিফারেন্স কোথায়? হ্যাঁ স্যার, কি ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটা, যে নোটিশ তুমি কোনোদিনই ইন্টারনালি রাখতে পারো না। নোটিশ ইজ ফর অল দ্য স্টুডেন্টস হু আর কামিং অর গোয়িং, যারা বাইরে থেকে আসছে বা বাইরে চলে যাচ্ছে, এরা কিন্তু সব কিন্তু এই নোটিশটা দেখছে। ইভেন বাইরের যখন কেউ অন্য লোক আসছে, সেও কিন্তু নোটিশ বোর্ডে নোটিশটা দেখে নিচ্ছে। বাট তুমি যখন একটা মেমোরেন্ডাম পাঠাচ্ছ, একটা পার্টিকুলার জায়গায় পাঠাচ্ছ, এবং সেটা কিন্তু একমাত্র এমন জায়গায় তুমি পাঠাচ্ছ যেখানে শুধুমাত্র অর্গানাইজেশনের লোক দেখতে পারবে, অর্গানাইজেশনের লোক ছাড়া আর কেউ দেখতে পারবে না। দেখবে অর্গানাইজেশনের প্রত্যেকটা, ধরো এই ব্যাংকিং সেক্টরে আমরা যখন অনলাইন ব্যাংকিং করি বা বিভিন্ন রকম অন্যান্য অনলাইনে যখন কাজ করি বিভিন্ন অফিস আদালতের পারপাসে, তখন দেখবে ওই অফিসিয়ালদের কাছে প্রত্যেকের কাছে একটা আইডি মানে কোড থাকে, একটা আইডি Yes, থাকে, একটা পাসওয়ার্ড থাকে। কারণ কি, তারা কিন্তু ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ওই জায়গাটা খুলতে পারে। এর মানে কি, এর মানে তারা কিন্তু ওই অর্গানাইজেশনের ইন্টারনাল ম্যাটার গুলোই কিন্তু তারা ওখানে গিয়ে দেখতে পারে, বা ওইখানে গিয়ে তারা কমিউনিকেট করতে পারে। তো দ্যাটস ওয়াই নাও এ ডে, দেখো সবকিছুই আজকালকার দিনে মানে ইন্টারনালি হচ্ছে এবং ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, এটা তো আমরা সবাই জানি। বাট ফিউ ডেজ ব্যাক, মানে কিছুদিন আগে, ধরো 5-10 বছর আগে যেটা হতো, সব কিন্তু এই মেমোরেন্ডাম গুলোই চলতো, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রাইটিং প্রসিডিউর। আমরা হয়তো যখন গ্রামার পড়তাম বা আমরা রাইটিং পড়তাম ছোটবেলায় ক্লাস 8, 9, 10-এ, তখন তো আমরা অনেকেই মেমোরেন্ডাম শিখিনি, বাট তখন নোটিশ ফোটিস এগুলো তো আমরা লিখতাম, হ্যাঁ কি না? ইয়েস স্যার। তো দেখবে মেমোরেন্ডাম, এবার আরেকটা ডিফারেন্স কি, নোটিশের মাধ্যমে তুমি কোনো কিছুর ইমপ্লিমেন্টেশন করছো, তুমি সেখানে অর্ডার করছো, তাই তো? একটা নোটিশে কি থাকে, ইন জেনারেলি অর্ডার করা থাকে। ফার্স্ট ইয়ারের যেমন ধরো তোমরা মানে হয়তো রিসেন্টলি কোনো, আবার একটু তোমার ইয়েটা বন্ধ করো, কেউ একজন ধরো এই মাইকটা খুলে রাখছো, ইকো হচ্ছে, হ্যাঁ এবার শোনা যাচ্ছে বাকিটা? Yes, Yes, sir. sir. ইয়েস Yes, স্যার। sir. নোটিশে কি হয় শোনো, নোটিশে যেটা হয়, নোটিশে হচ্ছে তুমি শুধুমাত্র কিছু ইমপ্লিমেন্টেশন করছো লোকের উপরে। তার মানে কি, ধরো একজন ফার্স্ট ইয়ারের কোনো এইচওডি তোমাদের নোটিশ পাঠাচ্ছে যে তোমাদের এই ডেট থেকে এই ডেট একটা ইন্টারনাল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কি, এটা কিন্তু তোমাদের করতে হবে, ওখানে তোমরা কোনো রিকোয়েস্টে কাজ হবে না, স্যার আমার এই প্রবলেম আমি আসতে পারবো না, বা আমার এই প্রবলেম আমি অনলাইন দিতে পারবো না, কোনো কিছুতে কাজ হবে না। হবে কি? নো স্যার। কেন হবে না? কারণ that particular thing is ordered by the AICTE and the HOD himself, তাই তো? ওই জন্য তোমরা কিন্তু এটা করতে বাধ্য। এইবার
তার মানে কি নোটিশ মানে কোনো একটা ইনফরমেশন যেটা তুমি করতে বাধ্য, কারণ তোমাকে সেখানে অর্ডার করা হচ্ছে কোনো কোনো জায়গাতে, আবার কোনো কোনো জায়গাতে হয়তো হচ্ছে না। কিন্তু একটা মেমোরেন্ডামে কি হয়, তোমাকে কোনো ইস্যু খুঁজে নিতে হয় এবং সেই ইস্যুকে সলভ করার জন্য তোমাকে বিভিন্ন প্রসিডিওর গ্রহণ করতে হয়। ধরো কোনো একটা জায়গায় রয়েছে, মানে সেখানে খুব মানে জল হয়, ইয়ে হয়, হয়তো ঠিকঠাক রাস্তা নেই, ওই যে রাস্তাটুকু দিয়ে স্টুডেন্টরা আর কি কলেজের মধ্যে ঢুকবে বা স্কুলে ঢুকবে, তখন কি একটা মেমোরেন্ডাম দিল কি স্কুল অথরিটি, যে সবাই তাহলে আমরা এটা নিয়ে মানে একটু প্রবলেমটা সলভ করতে হবে, সবাই কিছু কিছু কন্ট্রিবিউশন তাহলে করছি, তাহলে সবাই মিলে একটা ভালো রাস্তা বানিয়ে নেবো যাতে বাচ্চাদের আর স্কুলে যেতে প্রবলেম না হয়। তো এর মানে কি, তোমাকে মেমোরেন্ডামের মধ্যে কিন্তু প্রবলেমটা আর কি ফার্স্ট অফ অল অ্যানালাইজ করতে হচ্ছে, দেন একটা সলিউশনও কিন্তু মেমোরেন্ডামের মধ্যে দিতে হচ্ছে। আমরা যত এই পড়াটা এক্সটেন্ড করবো তত আরো বেশি কিন্তু ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো, ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, am I audible? Yes, sir. Yes, sir. Yes, sir. You're audible. Continue. Once again, it is more informal than a proper letter and is a quick and precise way of informing people or getting things done. মানে কি এটা অনেকটা ইনফর্মাল, মানে এমনি যে আমরা প্রপার লেটার লিখি না, ইনফর্মাল লেটার যেগুলো লিখি সেগুলোর মতো, মানে সেগুলোর থেকেও আরো বেশি ইনফর্মাল। এবং এখানে একটা কুইক প্রসিডিওর থাকে, মানে খুব তাড়াতাড়ি করে তোমাকে লোকজনকে জানাতে হয়, ইনফর্ম করতে হয়, বা কোনো কিছু কাজ শেষ করতে হয়, কমপ্লিট করতে হয়। ধরো এই মেমোরেন্ডাম কেন হয় জানো তো? আমরা দেখবে আগে ফ্যাক্স আসতো, এখন তো ইমেল আসে। আগে আমরা দেখেছি বিভিন্ন Yes, sir. সিনেমাতে, Facts. ইয়েতে সবসময় Yes. হ্যাঁ ফ্যাক্স কি, ইমেলে যেমন কি তোমার মানে একটা ইয়ে থাকতো, ইমেল মানে তোমার ইলেকট্রনিক মেল, সেখানে তোমাকে কম্পিউটারের লগ ইন পাসওয়ার্ড এগুলো মেরে তারপরে তোমাকে ইমেলটা খুলতে হয়। ফ্যাক্স কি, ফ্যাক্স হচ্ছে তোমার একটা আইডি নাম্বার, যে নাম্বারটা অন্য প্রান্তে আছে মোবাইলের মতো, সেই নাম্বারে তোমাকে যখন পাঠানো হচ্ছে ওই ইনফরমেশনটা একদম প্রিন্টেড ওয়েতে তোমার সামনে কিন্তু চলে আসে। এটাই কিন্তু ফ্যাক্সের ইম্পর্টেন্স, ঠিক আছে? তো সেরকম আমাকে যখন লোককে খুব তাড়াতাড়ি ইনফর্ম করতে হবে, ধরো একটা কাজ গভর্নমেন্ট যেমন বলেছিল টাকা বন্ধ হয়ে যাবে, 500 মানে 1000 রুপিজের টাকা যখন ব্যান্ড করে দিল, তাই তো? তখনই কিন্তু একটা মেমো পাঠিয়ে Yes. দিল যে হ্যাঁ, যে এই যে টাকা ব্যান্ড হয়ে গেছে, আপনারা ইমিডিয়েটলি এই কাজগুলো করুন, এত তারিখ থেকে এত তারিখ আপনাদের টাইম দেওয়া হলো, এই টাইমের মধ্যে আপনাদের কাছে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট গুলো আপনারা ব্যাংকে জমা দিন এবং ব্যাংকে থেকে নতুন অ্যামাউন্ট আপনারা তুলে নিন, তাই তো? এরকম একটা ব্যাপার ছিল তো তখন, তোমরা সবাই Yes, sir. দেখে Yes. এসছো এই জিনিসটা। তার মানে কি ওই টাইমে কিন্তু ইমিডিয়েট যে কাজটা করা হলো, ওই ইমিডিয়েটলি কাজটা যাতে ঠিকঠাক ওয়েতে ডান হয়, এই জন্য কিন্তু এই মেমোর প্রসিডিউরটা হয়। এই জন্য এখানে কি বলছে যে ইট ইজ আ ভেরি কুইক এন্ড প্রিসাইজ ওয়ে অফ ইনফর্মিং পিপল, মানে এটা খুব ভালো এবং তাড়াতাড়ির মধ্যে করে লোককে জানানোর জন্য খুব ভালো একটা প্রসেস, এবং কোনো কাজ ডান করার জন্য, গেটিং আ থিং ডান, মানে কোনো কাজ তোমাকে যখন ডান করতে হবে বা শেষ কমপ্লিট করে নিতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে, তখন কিন্তু তোমাকে মেমো জেনারেট করতে হবে। এবার কি বলছে, মেমোস হ্যাভ এ টুফোল্ড পারপোজ, দে ব্রিং অ্যাটেনশন টু প্রবলেমস এন্ড দে সলভ প্রবলেমস। তার মানে বোঝো ভালো করে, এই লাইনটা, যে টোটাল ইন্ট্রোডাকশন যেটা রয়েছে তার মধ্যে এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কি বলছে, মেমোস হ্যাভ আ টু ফোল্ড প্রসেস, মানে প্রত্যেকটা মেমোরি কিন্তু দু রকমের কাজ আছে, টু ফোল্ড মানে দু রকমের কাজ। কি কি? নাম্বার ওয়ান, দে ব্রিং অ্যাটেনশন টু প্রবলেমস, তারা কি করে, যে কোনো প্রবলেমের জন্য অ্যাটেনশন দেয়, কোনো প্রবলেমটাকে দেখলেই তারা কিন্তু সরে যায় না, তারা ভালো করে অ্যানালাইজ করে, ওই জন্য কি প্রবলেমটাকে বেশি অ্যাটেনশন দিয়ে তারা অ্যানালাইজ করে। আর তারপরে কি করে, দে সলভ প্রবলেমস, এই মেমোতে কি প্রবলেম গুলো সলিউশনও হয়ে যায়। তার মানে কি, নোটিশে কিন্তু শুধুমাত্র আমাকে একটা সলিউশন দিয়ে দেওয়া হলো, সেখানে আমাকে সেই সলিউশনটাই মেনে চলতে হচ্ছে, বা কোনো অর্ডার করা হচ্ছে বা এনিথিং লাইক দ্যাট। বাট মেমোতে কি হচ্ছে, তোমাকে কোনো একটা প্রবলেম যেটা অ্যারাইজ করেছে সেই প্রবলেম নিয়ে তোমাকে সেখানে মানে অ্যানালাইজও করতে হচ্ছে বা অ্যাটেনশন দিতে হচ্ছে, প্রবলেমটার উপরে ফোকাস করতে হচ্ছে, এবং তারপরে কি ওই প্রবলেমটা সলভও করতে হচ্ছে মেমোর মধ্যে। তার মানে কি, একটা টুফোল্ড প্রসেস, মানে একটা দুটো রকমের, একটা জিনিসের মধ্যে তুমি দুই কাজ করে নিচ্ছ। Yes, sir. এবার সবার কাছে ক্লিয়ার হলো, যারা প্রথমে একটু বুঝতে পারছিলেন না? Yes, sir. ওকে, এইবার এইবার তোমরা দেখতে পাচ্ছ যে পার্টস এন্ড ফরম্যাটস অফ এ মেমো, Yes, সবাই sir. কি Yes. দেখতে পাচ্ছ এটা? আচ্ছা, কি বলছে, মেমোস ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইনটু ফলোইং সেগমেন্টস, মানে মেমোকে তুমি সবসময় তিনটে সেগমেন্টে ভাগ করতে পারো। কি কি সেগমেন্ট? হেডিং সেগমেন্ট, ওপেনিং কনটেক্সট এন্ড টাস্ক সেগমেন্ট, আর ক্লোজিং সেগমেন্ট। হেডিং সেগমেন্ট মানে বুঝতে পারছো কিভাবে আমাদের হেডিং লিখতে হবে বা হেডিং দিতে হবে। এইবার ওই মেমোর যে থার্ড পেজটা আছে, পেজ নাম্বার 36 দেখতে পাচ্ছ সবাই, যেখানে একটা স্যাম্পল দেওয়া আছে,
তিনটে স্টার দিয়ে একটা বক্সের মতো করা আছে, যে টু অল স্টাফ ফ্রম দেবেন্দ্র যোশী, ডেট, সাবজেক্ট। Yes, sir. আচ্ছা, ওই যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটাই কিন্তু হেডিং সেগমেন্ট, ঠিক আছে, যে টু ফ্রম ডেট সাবজেক্ট। দেখবে এটা কিন্তু অনেকটা ইমেইলের মতো, জানো তো, ইমেইলেও কিন্তু এই এই জিনিসগুলোই থাকে, তাই কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার। কিন্তু এই মেমো এবং ইমেল অনেকটা একই রকমের, ওই জন্য আমি পরপর মানে এই দুটো জিনিসই করাচ্ছি। আজকে হয়তো ইমেলটা আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু নেক্সট ক্লাসে আমি অবশ্যই করে দেবো, কারণ মেমোটা অনেকটা বোঝার কিছু আছে। আচ্ছা, এইবার দেখো পার্টস এন্ড ফরম্যাটস অফ মেমোর মধ্যে আমরা প্রথমটা কি পেলাম? হেডিং সেগমেন্ট। হেডিং সেগমেন্টে কি কি থাকে দেখো, এবার নাম্বার 1 দেখতে পাচ্ছ, হেডিং সেগমেন্ট বলে লেখা আছে ব্লু কালারের, ওই পেজে 34। ওখানে কি লেখা আছে দেখো, ইট ফলোজ দ্য জেনারেল ফরম্যাট অ্যাজ গিভেন বিলো। এখানে একটা জেনারেল ফরম্যাটের কথা বলা হয়েছে। প্রথমে দেওয়া হচ্ছে কি টু হচ্ছে কি রিডার্স নেম এন্ড জব টাইটেল, মানে যে পড়ছে, মানে যে অডিয়েন্স তার নাম। ধরো কোনো একটা কোম্পানির তুমি বস, তার মানে তুমি কাদের পাঠাবে? তোমার স্টাফদের পাঠাবে বা তোমার সব সাবঅর্ডিনেটদের পাঠাবে। তখন তুমি কি লিখবে? টু অল মাই স্টাফস, তাই তো? বা টু এর পরে যে অল স্টাফ, এখানে যেমন লিখেছে অল স্টাফ। ধরো তুমি ধরো সাপোজ ধরো ইউ আর এ টিচার, তুমি একটা কোনো স্কুলের একজন টিচার। তোমাকে যখন ধরো এরকম একটা মানে ধরো তুমি হেডমাস্টার, টিচার কোনো হেডমাস্টার, তোমাকে তোমার বাকি যে টিচাররা আছে স্কুলে তাদের কাছে একটা মেমো পাঠাতে হচ্ছে, তখন তুমি তাদেরকে কি লিখবে? একটু ভেবে বলো তো, কি কি লিখে যায়? ডিয়ার স্টুডেন্টস বা ডিয়ার না টিচার্স। না, পাগল নাকি? ডিয়ার স্টুডেন্টস কেন? তুমি সব ফ্যাকাল্টিদের পাঠাচ্ছ, টিচারদের পাঠাচ্ছ, ও তুমি সরি স্যার, সরি হেডমাস্টার, স্যার, আমি স্টুডেন্টস। তোমার বাকি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। টিচারদের পাঠাচ্ছ। ডিয়ার টিচার্স, To the headmaster, right, sir? রেসপেক্টেড টিচার্স। না না না, টু মানে তুমি যাদেরকে পাঠাচ্ছ, সাপোজ ধরো তুমি হেডমাস্টার, তুমি তোমার বাকি টিচারদের Okay. পাঠাচ্ছ, তখন তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো টু অল দ্য স্টাফস, বা লিখতে পারো টু অল কলিগস, তাই তো? ইয়েস স্যার। Correct. Yeah. Yes, sir. হ্যাঁ Sorry. হ্যাঁ, এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে টু মানে কি? যার কাছে যাচ্ছে, তুমি যাকে পাঠাচ্ছ। এরপরেই দেখো লেখা আছে ফ্রম। ফ্রম মানে কি? এইখানে সেন্ডার্স নেম অ্যান্ড জব টাইটেল। ধরো তুমি প্রিন্সিপাল বা তুমি হেডমাস্টার, তখন তোমাকে লিখতে হবে কি? তোমার নামটা লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে তুমি তোমার মানে জব টাইটেলটা লিখে দেবে, যে হেডমাস্টার, ঠিক আছে, বা প্রিন্সিপাল, এরকম একটা কিছু লিখে দেবে। ফ্রম মানে যে পাঠাচ্ছে। তারপরে তো হচ্ছে ডেট হচ্ছে কমপ্লিট এন্ড কারেন্ট ডেট। কমপ্লিট ডেটটা এইভাবে লিখবে, ধরো 17 ফেব্রুয়ারি 2020, এখানে যেমন লেখা আছে, বা 26 জুলাই 2021, এরকম করে কিন্তু লিখতে হবে। সাবজেক্টটা যেটা আছে, সাবজেক্টটা এমন ভাবে লিখতে হবে যাতে ইজিলি তোমার যে মানে টপিক নিয়ে তুমি ডিসকাস করছো, সেই টপিকটা যাতে ইজিলি বোঝা যায়। ওই জন্য কি বলছে সাবজেক্টে, হোয়াট দ্য মেমো ইজ অ্যাবাউট, মানে এই মেমোটা কিসের সম্পর্কে, সেই জিনিসটা কিন্তু তোমাকে সাবজেক্টে মেনশন করে দিতে হবে। তাহলে এই হেডিং সেগমেন্টটা সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোয়ারি আছে বা জিজ্ঞাসা কিছু আছে? নো স্যার, বুঝতে পেরেছি। No, sir. তাহলে হেডিং সেগমেন্টটা সবার কাছে ক্লিয়ার হলো। টু মানে হচ্ছে যাদের কাছে পাঠাচ্ছ, মানে যে তোমার অডিয়েন্স, তুমি প্রেজেন্টার, তারা অডিয়েন্স। সবসময় এইভাবে ভাববে, যখন এই কমিউনিকেশন মানেই হচ্ছে কিন্তু এই জিনিসটা, তুমি প্রেজেন্টার। আচ্ছা, এক সেকেন্ড, সরি। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে? Yes, সবাই sir. শুনতে পাচ্ছ? এবার ইয়েস স্যার, ইয়েস Yes, sir. You are audible. Yes, তাহলে sir. টু ফ্রম ডেট সাবজেক্ট, এই হেডিং সেগমেন্ট গুলো আমরা শিখে নিলাম, তাই তো? এইবার এই মেমোর সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে, সেটা হচ্ছে হেডিং সেগমেন্টের পরে ওপেনিং কনটেক্সট এন্ড টাস্ক সেগমেন্ট। ওপেনিং কনটেক্সট এন্ড টাস্ক সেগমেন্ট, এই যে নামটা, এই নামের মধ্যেই কিন্তু এর পারপাস লুকিয়ে আছে। তোমরা কেউ কি বুঝতে পারছো নামের মধ্যে কি করে পারপাস লুকিয়ে আছে? আচ্ছা, ওপেনিং কনটেক্সট মানে কি? যে কনটেক্সটের উপরে তুমি এখানে ডিসকাস করতে এসছো, সেই কনটেক্সটটাকে তোমাকে ওপেন করতে হবে সবার সামনে, মানে তুলে ধরতে হবে যে প্রবলেমটা তুমি নিয়ে এসছো। বুঝতে পারলে? আর টাস্ক সেগমেন্ট মানে কি? ওই প্রবলেমটা তোলার পরে তোমাকে একটা টাস্ক মানে গ্রহণ করতে হবে, মানে ওইটার একটা সলিউশন বের করতে হবে। এই জন্য এই জায়গাটার নাম কি দিয়েছে? ওপেনিং কনটেক্সট এন্ড টাস্ক সেগমেন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, কেউ একজন তাহলে একটু এই জায়গাটা পড়ো, ওখানে পরিষ্কার বোঝা যাচ্ছে? পড়ার মতো আছে জায়গাটা যেটা পাঠিয়েছি? ইয়েস। তাহলে একটু কাইন্ডলি একটু পড়ো, আমি একটু তোমাদের মানে করে করে দেবো। যখন থামতে বলবো থেমে যাও, তারপর আমি মানে করে দেবো জিনিসটার মানেটা।
স্যার কোন পেজ, স্যার কোন পেজটা? ওই তো একদম ফার্স্ট পেজ যেটা মানে পাঠিয়েছিলাম, দ্য পারপাস, ওই যে ওপেনিং কন্টেক্সট এন্ড টাস্ক। একদম নিচের দিকে ওকে দাও। স্যার। একজন পড়ো, এনিওয়ান প্লিজ। কৌস্তব পড়বি তো নাকি? ও বললো তো স্যার। না না, আমি জাস্ট দেখবো বলে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, কেউ একজন পড়ো, যে পারছো সে পড়ো, স্টার্ট করো। স্যার পড়বো? হ্যাঁ প্লিজ, তাড়াতাড়ি। Opening context and task segments. The purpose of a memo is usually started in the opening. Stated. ও আচ্ছা, stated আসলে দেখতে পাচ্ছি না ঠিক মতো। Paragraph to help the reader get a brief overview. The context is the event, circumstance, or background of the problem one seeks to solve, and task segment describe what action is being done to solve the problem. ওকে, এবার এই জায়গাটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি কি বলছে এখানে। দ্য পারপাস অফ এ মেমো ইজ ইউজুয়ালি স্টেটেড ইন দ্য ওপেনিং প্যারাগ্রাফ। দেখো এইখানে তোমরা আবার এই পেজটা যখন উল্টে মানে নেক্সট পেজে যখন যাবে 36 পেজে, যেখানে 3 স্টার দিয়ে আর কি তোমার একটা বক্সের মধ্যে দেওয়া আছে, ওখানে দেখো ওখানে দুটো প্যারাগ্রাফ আছে, কিন্তু বডিতে দুটো প্যারাগ্রাফ আছে। আমরা যখন যেমন অ্যাপ্লিকেশন লিখি, অ্যাপ্লিকেশনের সময় তো বডিতে দুটো প্যারাগ্রাফ থাকে। Yes, sir. সেরকম লেটার যখন লিখি তখনও তো দুটো প্যারাগ্রাফ থাকে। Yes, sir. সেই রকমই আমরা যখন এই মেমো লিখবো, মেমোতেও দুটো প্যারাগ্রাফ থাকবে। তো প্রথম প্যারাগ্রাফে কি থাকবে সেটা দেখো কি বলছে, যে দ্য পারপাস অফ এ মেমো ইজ ইউজুয়ালি স্টেটেড ইন দ্য ওপেনিং প্যারাগ্রাফ। মানে মেমোটা কি কারণে লেখা হচ্ছে সেই পারপাসটা কিন্তু তোমার ওপেনিং প্যারাগ্রাফেই তোমার লিখে দেওয়া থাকে এবং ক্লিয়ারলি মেনশন থাকে। টু হেল্প দ্য রিডার গেট এ ব্রিফ ওভারভিউ, যাতে করে যে রিডার মানে যে পড়ছে সে যাতে ইজিলি মানে সংক্ষেপে জিনিসটা বুঝে নিতে পারে। ক্লিয়ার? দেন কি বলছে, the Yes, sir. context is the event, circumstances or background of the problem one seeks to solve. যে কনটেক্সট নিয়ে একটা কথা বলে সেই কনটেক্সট গুলো কি কি? কোনো একটা ইভেন্ট হয়েছে, কোনো একটা জিনিস হয়েছে, বা কোনো একটা সার্কামস্টেন্স মানে কোনো একটা পজিশনের মধ্যে পড়ে গেছে, বা কোনো একটা প্রবলেম অ্যারাইজ করছে, তার মূলটা ধরতে পেরেছে বা রুটটা ধরতে পেরেছে, এই সব ব্যাপারগুলো নিয়ে কিন্তু ওইখানে ডিসকাশন হয় এই ওপেনিং প্যারাগ্রাফটা। তারপরে কি বলছে, and task segment describe what action is being done to solve the problem. এরপরে কি হয়, টাস্ক সেগমেন্ট আছে, মানে কি অ্যাকশন তুমি নিচ্ছ ওই প্রবলেমটা, যে প্রবলেমটা তুমি ধরতে পেরেছো ওই প্রবলেমটা সলিউশনের জন্য। ক্লিয়ার? সাপোজ আজকালকার দিনে তো আমরা অনেকেই বিভিন্ন কম্পিউটার ল্যাপটপ এগুলো ইউজ করি, বা এই যে আজকের দিনে আমরা গুগল মিট, গোটু মিট, ঠিক আছে, তারপরে তোমার এর আগে তো ধরো আরো অনেক কিছু ইউজ করতাম। তো হঠাৎ করে দেখা গেল যে এরকম একটা প্রবলেম হয়েছে, গোটু মিটিং এ হয়তো কোনো একটা লিঙ্ক কাজ করছে না বা খুলছে না। তখন এটা একটা প্রবলেম। তারপরে তুমি কি করবে প্রবলেমটা সলিউশন করার জন্য? সেই নিশ্চয়ই গোটু মিটিং এর যারা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে ফোন করে তাদেরকে জানাবে যে এই প্রবলেম আমি ফেস করছি, তারপরে তারা একটা সলিউশন বের করে দেবে। Yes, sir. এরকম ভাবেই তো প্রবলেমে সলভ হয়, তাই তো? তো এরকম অর্গানাইজেশনাল ক্ষেত্রে তখন তুমি কাজ করছো, অর্গানাইজেশনের মধ্যেও টাইম টু টাইম তুমি ডিফারেন্ট প্রবলেমস গুলো কিন্তু তোমার সামনে অ্যারাইজ করবে, এন্ড দেন টাইম টু টাইম অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন তোমাকে কিন্তু সেই প্রবলেম গুলো সলভ করতে হবে। তো দ্যাটস ওয়াই টাস্ক সেগমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল তুমি যদি প্রবলেমের রুটই না জানো তাহলে তুমি সেই প্রবলেমটা সলভ করবে কি করে? তোমাকে তাকে জানতে হবে যে প্রবলেমটা কোথা থেকে জন্মাচ্ছে বা কোথা থেকে তৈরি হচ্ছে। তো এই Yes, sir. ফার্স্ট প্যারাগ্রাফে কি হয়, ফার্স্ট প্যারাগ্রাফ যেটা করে, রিডারদের প্রথমে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিচ্ছে কোনো একটা প্রবলেমকে নিয়ে। তারপরে কি ওই সেই প্রবলেমটা যে কি ইভেন্ট থেকে তৈরি হচ্ছে বা কি সার্কামস্টেন্সের মধ্যে বা ওই প্রবলেমের ব্যাকগ্রাউন্ডটা কি সেটা নিয়ে সামান্য এক লাইনের মধ্যে ডিসকাশন হচ্ছে, যে প্রবলেমটা তুমি সলভ করতে চাইছো। আর তারপরে কি টাস্ক সেগমেন্ট যেটা ডিসক্রাইব করছে সেটা হচ্ছে ওই প্রবলেমটা সলভ করার জন্য কি পার্টিকুলার অ্যাকশন তুমি নিচ্ছ। ক্লিয়ার? তো তাহলে এবার এই ওপেনিং কন্টেক্সট এন্ড টাস্ক সেগমেন্টটা সবার কাছে ক্লিয়ার? Yes, sir. Yes, sir. দেন আসছে হচ্ছে ক্লোজিং সেগমেন্ট, মানে আমরা এখানে এন্ডিং করবো, তাই তো? ওই জন্য এটার নাম দিয়েছে ক্লোজিং সেগমেন্ট। ক্লোজিং সেগমেন্টে দেখো কি দেওয়া আছে, after the reader has been given all the information, the memo is closed with a courteous ending stating what action is expected of the reader.
মানে কি, এই যে রিডার যখন এই মানে পুরো জিনিসটা ইনফরমেশনটা পেয়ে গেল, মেমোটা এই বলে ক্লোজ করতে হবে একটা মানে ভদ্রচিত একটা এন্ডিং দিয়ে, ওই জন্য এখানে এই ওয়ার্ডটা ইউজ করেছে কোর্টিয়াস এন্ডিং, মানে হচ্ছে খুব সভ্য একটা শেষ এখানে এন্ডিং তোমাকে দিতে হবে, স্টেটিং এটা বলে যে হোয়াট অ্যাকশন ইজ এক্সপেক্টেড অফ দ্য রিডার, মানে যে রিডাররা পড়ছে তারা এইটা পড়ার পরে কি অ্যাকশন নেওয়া উচিত সেটাও কিন্তু ওখানে ক্লোজিং সেগমেন্টে মেনশন করতে হবে। এইবার এইবার এই যে নেসেসারি অ্যাটাচমেন্ট যেটা আছে এটা ছেড়ে দিয়ে তোমরা নেক্সট পেজে চলে গিয়ে ওই মানে ইয়েটাই চলে যাও। সবাই দেখতে পাচ্ছ তো ওই যে মানে স্যাম্পল যেটা আমি তোমাদের দিয়েছি নোটে, Yes, sir. Sir. লেখা আছে কি টু অল স্টাফ ফ্রম দেবেন্দ্র যোশী, ডেট ধরো 17 ফেব্রুয়ারি 2021। কি বলছে সাবজেক্ট কি, স্টপিং দ্য ইলেকট্রিসিটি মিসইউজ। তার মানে কি, তুমি কোনো একটা অর্গানাইজেশনে আছো, সেখানকার তুমি হয়তো সিইও বা তোমার ধরো সেই কোম্পানির তুমি ম্যানেজিং ডিরেক্টর এমডি, তুমি দেখছো কি যে তোমার ওখানে খুব ইলেকট্রিসিটি মিসইউজ হচ্ছে, যে যে মানে যারা ওখানে তোমার ওয়ার্কার আছে তারা টাইম টু টাইম কারেন্ট বন্ধ করছে না, রুম থেকে বেরোনোর সময় এসি অফ করে যাচ্ছে না, ঠিক আছে, বা ইলেকট্রিসিটির একটা মিসইউজ করছে সব সময়। এবার এই জিনিসটা এত একটা প্রবলেম, এটা অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে। এইবার তোমাকে লোককে জানাতে হবে, তাদেরকে ইনফর্ম করতে হবে যাতে করে তারা এই ইলেকট্রিসিটি মিসইউজ কমাতে পারে এবং কোম্পানির সাথে এবং মানে যাতে কি কোম্পানির অনেক লাভ হবে টাইম টু টাইম। ওই জন্য দেখো কি বলছে, স্পষ্ট করে কিন্তু সাবজেক্টে মেনশন করেছে যে স্টপিং দ্য ইলেকট্রিসিটি মিসইউজ, মানে ওইটাই কিন্তু তোমার মানে তার মানে কি, তুমি যে মেমোর যে সাবজেক্টটা দেবে সেই সাবজেক্টটা যেন এরকম করে হয় যে এই সাবজেক্টের মধ্যে একটা ডিসিশন মেকিং এর একটা আলতো একটা আঁচ তুমি দিয়ে দিচ্ছ, সো দ্যাট যে তোমরা কি ইস্যুটা নিয়ে কথা বলছি, ইস্যুটা যেন লোকের কাছে ক্লিয়ার থাকে। বোঝা গেল? Yes, sir. Yes, আচ্ছা, sir. এইবার ফার্স্ট প্যারাগ্রাফটা আমি পড়ছি, ভালো করে শুনবে। It has been observed that staff members are not switching off the electricity switches of lights, fans and air conditioners after their duty hours. মানে it has been observed that মানে কি, এটা অবজার্ভ করে দেখা গেছে কি যে স্টাফ মেম্বার্স মানে যারা স্টাফ রয়েছেন এখানে আর নট সুইচিং অফ দ্য ইলেকট্রিসিটি সুইচেস, মানে কেউই এই মানে কারেন্টের সুইচ গুলো বা ইলেকট্রিসিটি সুইচ গুলো বা সুইচ বোর্ডের সুইচ গুলো বন্ধ করছে না। কিসের কিসের? লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার এগুলো, ঠিক আছে, তাদের ডিউটি আওয়ারের পরে। এর ফলে কি হচ্ছে, this has not only added to the amount of the electricity bills of the company but also contributed towards energy wastage। মানে এটা শুধুমাত্র যে আমাদের কোম্পানির বিল বাড়াচ্ছে তা কিন্তু না, তার সাথে সাথে কি আমাদের এই যে মানে এনার্জি ওয়েস্টেজ হচ্ছে তার মধ্যেও কিন্তু কন্ট্রিবিউশন রাখছে। এইবার ফাইনাল প্যারাগ্রাফে কি করছো, তুমি কিন্তু সবাইকে মানে একটা ইয়ে দিচ্ছ যে কি করতে হবে। All are hereby requested to sensibly make use of electricity and contribute towards the company's campaign Save Energy। তাহলে সবাই একটা কাজ করুন, সবাই খুব মানে বুঝে শুনে কিন্তু এই কারেন্টের ইউজটা করুন, এই ইলেকট্রিসিটির ইউজটা করুন এবং সবাই সামনে এগিয়ে আসুন কন্ট্রিবিউট করার জন্য। আমরা যে ক্যাম্পেইন করে বেড়াচ্ছি আমাদের কোম্পানি থেকে, যে সেভ এনার্জি, যে ইয়ে বাঁচাও, এনার্জি সেভ করো, কারেন্ট বাঁচাও, ইলেকট্রিসিটি বাঁচাও। তারপরে কি ফাইনালি দেবেন্দ্র যোশী ম্যানেজিং ডিরেক্টর। তাহলে টোটাল সিনটা বা টোটাল যে মানে অ্যাটমসফিয়ারটা লেখাটার সবার কাছে ক্লিয়ার হলো? Yes, sir. সবার কাছে ক্লিয়ার হলো? Yes, sir. আরেকটু ভালো করে বুঝানো কি বলছে এখানে, শোনো। যে প্রথমে তো তুমি হেডিং সেগমেন্টে যা লেখা লিখলে, এখানে দুটো লাইন জাস্ট লিখলো কি, প্রথমে অবজার্ভ করা গেছে কি যে স্টাফ মেম্বাররা কখনোই তাদের ডিউটি আওয়ার্স এর পরে কিন্তু ইয়ে মানে কারেন্ট বন্ধ করছে না, ইলেকট্রিসিটি বন্ধ করছে না। কিসের কিসের? এয়ার কন্ডিশনার, তারপর তোমার ফ্যান, লাইট, এগুলো। এতে কি হচ্ছে, এতে শুধু কোম্পানির যে মানে ইলেকট্রিসিটি বিল বাড়ছে তা কিন্তু না, তার সাথে সাথে কি এই জিনিসটার মধ্যে দিয়ে কোম্পানি কিন্তু ইনডিরেক্টলি এই যে এনার্জি ওয়েস্টেজ যেটা আছে, যে ইলেকট্রিসিটির অপচয়, তার মধ্যে একটা কন্ট্রিবিউশন দিচ্ছে। এইটা যখনই বললে তখন কিন্তু এটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল, যারা আর কি তোমার এই মেসেজটা পড়ছে বা যারা তোমার রিডার বা যারা তোমার অডিয়েন্স, তারা কিন্তু এই মেসেজটা পড়েই বুঝে যাবে যে আমাকে এখানে কি করতে বলা হচ্ছে বা কি প্রবলেমটা অ্যারাইজ করেছে বা প্রবলেমের রুটটা কি, বা এই প্রবলেম হলে পরে আর কি কি সাবঅর্ডিনেট প্রবলেম গুলো তৈরি হতে পারে। তারপরে ফাইনাল সেগমেন্টে গিয়ে তুমি কিন্তু ওখানে ক্লোজিং সেগমেন্টে গিয়ে লিখছো যে অল আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু সেন্সিবলি মেক ইউজ অফ ইলেকট্রিসিটি। তাই সবাইকে বলা হচ্ছে সবাই খুব বুঝে শুনে কিন্তু এই কারেন্টের ইউজটা করবেন বা ইলেকট্রিসিটি ইউজ করবেন, যাতে করে কি হয়, আমরা কিন্তু আমাদের যে মানে কোম্পানির নতুন ক্যাম্পেইন করে বেড়াচ্ছি যে সেভ এনার্জি, এনার্জি বাঁচাও,
কারেন্ট বাঁচাও, ঠিক আছে, ইলেকট্রিসিটি বাঁচাও, এইটাতে যাতে আমরা আরো কন্ট্রিবিউশন রাখতে পারি। তার মানে কি একটা বাজে দিকে আমাদের কন্ট্রিবিউশন হয়ে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে আমরা কিন্তু একটা ভালো দিকে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি। তো তার মানে বুঝে গেছো যে এই মেসেজটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল ও তো তার রিডারদের কাছে। তারপরে কিন্তু আফটার দ্যাট ডে তারা কিন্তু বুঝে শুনে কারেন্টের ইউজ গুলো করা শুরু করে। তার মানে কি একটা প্রবলেম তোমার কাছে এসছে, সেই প্রবলেমের কিন্তু সলিউশনও তুমি দিয়ে দিচ্ছ। Yes, sir. ঠিক তো? এবার তাহলে আই থিঙ্ক Yes. ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ইয়েস স্যার। হ্যাঁ, এইবার আবার আর তার ব্যাক পেজে চলে আসো, মানে পুরোনো পিছনের পেজে চলে আসো। দেখো ক্লোজিং সেগমেন্টের পরে একটা নেসেসারি অ্যাটাচমেন্ট বলে একটা জায়গা ছিল, দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. Yes, sir. এইবার শুধুমাত্র আমি তো স্যাম্পলটা তোমাদের দিয়ে দিলাম, সেটা তোমরা দেখেও নিলে। এবার তো জানতে হবে একটা জিনিস কি করে লিখতে হয়, তার কিছু টার্মস এন্ড কন্ডিশনস থাকে। দেখবে আজকালকার দিনে যে কোনো কিছু আমরা করতে যাই না কেন, প্রত্যেকটা কিছু করতে গেলে কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশনস এর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়। তো সেরকম এরও কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে। তো দিস আর ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ রাইটিং আ মেমো, তাই তো? কেউ মেমোরির নাম বলে, কেউ মেমো বলে। Yes, sir. তোমরা সবসময় দুটো ইউজ করতে পারবে, ঠিক আছে? কি বলছে, while drafting a memo the following points should be kept in mind, যে যখন তোমরা একটা মেমো ড্রাফট করছো, এই যে পার্টিকুলার যে পয়েন্টগুলো এখানে মেনশন করা আছে সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, কেউ একজন, প্রত্যেকে এক একজন করে এক একটা পয়েন্ট পড়বে, তারপর আমি ওই এক একটা পয়েন্ট সবাইকে বুঝিয়ে দেবো। কিন্তু আমি চাই যে 8টা পয়েন্ট আছে, 8জন স্টুডেন্ট আমাকে বলুক। So, যারা পড়েনি তারা পড়বে তো? সবাই পড়ুক, একজন করে স্টার্ট করুক, তারপরে আবার আরেকজন, আমি ওই এটা বুঝিয়ে দেবো, আবার আরেকজন পড়বে। নতুন যে স্যার এসছো পড়বো। তুমি একটু পড়ো। অমৃতা, অমৃতা তো তোমার নাম? ইয়েস স্যার। হ্যাঁ, অমৃতা মাইতি, হ্যাঁ তুমি পড়ো। হ্যালো। হ্যাঁ It পড়ো। should be short and to the point. এর মানে কি, এই যে মেমোটা তোমাকে কিন্তু শর্টের মধ্যে লিখতে হবে, বেশি ওখানে কিন্তু তুমি এলাবোরেট করতে পারবে না কোনো ম্যাটার। তুমি দেখলো তো প্রথমে হেডিং সেগমেন্টের মধ্যে মানে তুমি কিন্তু মাত্র 4টে লাইন লিখলে, যেখানে তুমি টু ফ্রম মানে ডেট টাইম তারপরে সাবজেক্ট দিচ্ছ। তারপরে কি করছো, তুমি যখন বডি স্টার্ট করলে, হ্যাঁ, তোমার যেটা আর কি ওপেনিং কন্টেক্সট টাস্ক সেগমেন্ট, সেখানে কিন্তু মাত্র তুমি 2টো লাইন লিখলে। প্রথম লাইনে তুমি প্রবলেমটা বললে যে অ্যাকচুয়াল প্রবলেমের ওপেনিং কোথায়, আর তারপরে তুমি লিখলে কি এই প্রবলেমের জন্য কি কি হচ্ছে, কি কি মানে বাজে দিকে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তারপরে কি ক্লোজিং সেগমেন্টে তুমি 1 লাইনের বা 2 লাইনের মধ্যে শেষ করে দিলে। তার মানে কি টোটাল তোমার 5-6 লাইনের মধ্যে কিন্তু একটা মেমো লেখা কমপ্লিট হয়ে গেল। তার মানে বুঝতে হবে যে এই মেমোটা যখন লিখবে, যে ইট শুড বি শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট, তোমাকে একদমই শর্টে লিখতে হবে এবং অ্যাকচুয়াল পয়েন্ট গুলো ওখানে মেনশন করতে হবে। ওখানে আবল তাবল বা এদিক ওদিকের কোনো ব্যাপার তোমাকে মেনশন করা যাবে না। যেটা অ্যাকচুয়াল পয়েন্ট, সেটা যেই হোক না কেন, ওই পয়েন্টটাই নিয়েই তোমাকে ডিসকাস করতে হবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, স্যার নেক্সট পড়বো। পড়ো। হ্যাঁ পড়ো, It বলতে should হবে না, একদম স্টার্ট করো। it should be adopt a direct style of communication. হ্যাঁ, তার মানে কি, ইট শুড বি অ্যাডপ্ট আ ডিরেক্ট স্টাইল অফ কমিউনিকেশন। তোমাকে কি কমিউনিকেশনের একটা ডিরেক্ট স্টাইল করতে হবে। আচ্ছা, আমরা ছোটবেলায় ভয়েস চেঞ্জ মানে বিশের ওটা কি ভয়েস Yes, চেঞ্জ, sir. ওটাকে ন্যারেশন বলে, ন্যারেশন বলে, ঠিক আছে? Yes, sir. Speech Narration. change or narration. হ্যাঁ, এই যে যখন আমরা মানে শেয়ার করতাম যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এগুলো সব মনে আছে তো তোমাদের, যখন আমরা Yes, ন্যারেশন sir. মনে শিখেছিলাম? আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। Yes. তারপরে ওখানে আবার যখন আমরা ভয়েস চেঞ্জ এসেছি, তখন আমরা ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ শিখেছি, তাই তো? Yes sir. Yes, sir. আবার এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলোর মানে কি, যে ধরো মানে আই লাভ ধরো বিস্কিটস, তাই তো? তখন তুমি এটাকে যখন ইনডিরেক্ট স্পিচে লিখবে, তখন তুমি কি লিখবে, বিস্কিটস আর Biscuits লাভড is বাই loved মি, by তাই me. তো? বিস্কিটস আর, যেহেতু এস বলেছিলাম, Yes, sir. Yes. প্লুরাল বলেছিলাম। Ah, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি, এইটাই কিন্তু হয়ে গেল ইনডিরেক্ট, ঠিক আছে? তার মানে কি, এখানে কোনো ইনডিরেক্টলি তোমাকে কিছু মেনশন করলে হবে না, যে তুমি একটু সাইড দিয়ে টাচ করে বেরিয়ে গেলে, যাতে লোকে একটা টুইস্ট দিলে যাতে বুঝতে পারে। না, তুমি এখানে লোককে স্কোপ দেবে না, তুমি এখানে ডিরেক্টলি লোককে মেনশন করবে যে না, এই প্রবলেমটা এখানে এই হচ্ছে, তোমরা এটা করো, যাতে করে এই প্রবলেমটা অ্যারাইজ না করে। তার মানে বোঝা গেল যে ইট শুড বি অ্যাডপ্টেড ডিরেক্ট স্টাইল অফ কমিউনিকেশন, যে তোমার যে কমিউনিকেশন প্রসেস থাকবে, সেখানে সবাই ডিরেক্টলি তোমার কথা যাতে শুনতে পারে বা বুঝতে পারে। ক্লিয়ার?
স্যার এটা Yes, sir. কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। বলছি স্যার ওখানে অ্যাডাপ্টটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে তো? হ্যাঁ বলছি যে ইট শুড বি অ্যাডপ্ট যেটা লেখা হয়েছে অ্যাডপ্টটা ভার্ব হিসেবে লেখা হয়েছে তো? না দেখো এই যে ইট শুড বি দিলে অ্যাডাপ্টেড, ঠিক আছে, ওখানে কিছু একটু লাইনের না মিস্টেক স্যার, ছিল, ঠিক আছে, ওটাই বলছিলাম। বা হ্যাঁ বা ইট শুড অ্যাডাপ্ট, ওইখানে তুমি বিটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, ইট শুড অ্যাডাপ্ট এ ডিরেক্ট স্টাইল অফ কমিউনিকেশন, ঠিক আছে, আর না হলে ইট শুড বি, কারণ বি ভার্বের পরে সবসময় তোমাকে একটা ইডি যুক্ত করতে হয়, ঠিক আছে, ইয়েস। এটাই হচ্ছে ব্যাপার। তো এটা তো কোনো একটা স্টুডেন্টের আর কি একটা প্রজেক্টের লেখা, ঠিক আছে। তো যাই হোক, মানে এই জিনিসগুলো কিন্তু সবসময় একটু মেনশন করতে হবে যে ইট শুড বি অ্যাডাপ্টেড এ ডিরেক্ট স্টাইল অফ কমিউনিকেশন। তুমি ল্যাঙ্গুয়েজ ছেড়ে দাও, তুমি মানে ম্যাটারটাতে যাও, ঠিক আছে, যে তোমার যে স্টাইল অফ কমিউনিকেশন থাকবে সেটা কিন্তু সবসময় একটা ডিরেক্ট স্টাইল হতে হবে। ইনডিরেক্ট স্টাইলে কিন্তু ইনডিরেক্ট ওয়েতে তুমি কাউকে কিছু বলতে পারবে না, তোমাকে ডিরেক্টলি লোককে বলতে হবে। ক্লিয়ার? Yes, sir. নেক্সট Yes, sir. নেক্সট কেউ পড়ো। স্যার আমি It বলি। should not have a salutation. ইট শুড নট হ্যাভ এ স্যালুটেশন এর মানে কি? স্যালুটেশন মানে কি কেউ জানো? স্যালুটেশন মানে কি জিনিস কেউ জানো কি? No, sir. আরে স্যালুটেশন একদম ইজি, এই যে আমরা বলতাম না ডিয়ার ফ্রেন্ড, রেসপেক্টেড ফাদার, হ্যাঁ, রেসপেক্টেড স্যার, এই যে স্যালুটেশন মানে কি কাউকে সম্বোধন করা। আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা কি লিখি? রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার বা রেসপেক্টেড ভাইস প্রিন্সিপাল স্যার, এগুলো লিখি তো। প্লিজ রেসপন্স। Yes, sir. Yes, sir. Yes, sir. ওই পার্টটাকেই বলা হয় হচ্ছে স্যালুটেশন। তোমাদের শেখাবো সামনে যখন দেখা হবে, মানে ক্লাসের মধ্যে, তখন তোমাদের শেখাবো এই যে মানে রাইটিং স্কিলস এর মধ্যে তোমার এই অ্যাপ্লিকেশন, তারপরে প্যারাগ্রাফ, লেটার রাইটিং, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের একটু জানতে হবে, কারণ কি একটা লেটারের মধ্যে 6টা পার্ট থাকে, তার প্রথম পার্টটাকেই বলা হয় স্যালুটেশন। স্যালুটেশন মানে হচ্ছে কাউকে সম্বোধন করা। যে কোনো একটা কিছু লেখার মধ্যে কিন্তু তুমি কাউকে না কাউকে সম্বোধন করছোই, কিন্তু এই মেমো হচ্ছে একমাত্র সেই রাইটিং যেখানে তোমাকে কাউকে কিছু সম্বোধন করতে হচ্ছে না, ক্লিয়ার, বা কারোর কাছে পাঠাতে হচ্ছে না। তুমি কিন্তু ওটা মানে ইন্ডিভিজুয়ালি মানে কারো কাছে পাঠাচ্ছ না, তুমি একটা অর্গানাইজেশনাল প্রসেসের মাধ্যমে এটা সবার কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। Okay, sir. এরপরে কি বলছে? Hello, sir. হ্যাঁ বল, পড়ো কেউ একজন। স্যার আমি বলছি ওই স্যালুটেশন যেটা বললেন তখন যখন বললেন না তখন আমার অ্যাকচুয়ালি ওয়াইফাইটা একটু অফ হয়ে গেছিল। তো মানে আমি বলছি বুঝতে পেরেছি স্যালুটেশনটা ওটা স্যালিউট থেকেই এসছে না? স্যালিউটের নাউন ফর্ম তো নাকি? না দেখো, স্যালুটেশনটা স্যালুট থেকে এসছে, কিন্তু ওই স্যালুট আর এই স্যালুটেশনের মধ্যে অনেক তফাৎ আছে, জানো তো। যে আমরা যখন স্যালুট Yes, করি sir. তখন তো ওটা একটা মানে তুমি ওটা ধরো আর্মি, নেভি, ঠিক আছে, এদের মধ্যে পাবে ওই স্যালুটটা, ঠিক আছে। কিন্তু স্যালুটেশনের আবার অন্য মানে আছে, যে কাউকে সম্বোধন করা কিছু বলে। যখন তুমি লিটারালি স্যালুট কথাটা ইউজ করছো, স্যালুট মানে এটা একটা ভার্ব, Yes, sir. Verb. তাই তো। আর স্যালুটেশনটা তুমি বুঝতে পারছো নাউন। Noun. এইবার স্যালুটেশন একদিক দিয়ে যেমন নাউন, আবার মানে স্যালুটেশন মানে কি কাউকে সম্বোধন করা। এবার অন্য দিক থেকে দেখতে গেলে এর মধ্যে কিন্তু একটু অ্যাডজেক্টিভেরও ছোঁয়া আছে, ঠিক আছে। স্যার ওটা ওই গ্রামার, মানে আই মিন ব্যাকরণের স্যালুটেশন, যেটা সম্বোধন করা আর সম্বন্ধ করা, ওটা ওর সাথে কোনো কানেকশন হবে হয়তো। না ঠিক ওর সাথে বলছি তো? কানেকশন আছে। ইংলিশে শোনো, আমি তোমাকে বলি, ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি অনেক সিমিলার মিনিংস পাবে, ঠিক আছে। এবার সিমিলার মিনিংস যখন আছে, তোমার কোনো একটা ওয়ার্ড সেটা হয়তো কোনো একটা জায়গায় ভার্ব, আবার কোনো একটা সেন্টেন্সে কিন্তু সেটা আবার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবেও তোমার ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার সেটা কোনো তো একটা হয়। জায়গায় হ্যাঁ। কিন্তু সেটা ইন্টারজেকশন হিসেবে ইউজ হয়ে যাচ্ছে, তাই তো। তো এইবার আমরা Yes, sir. এইসব এই গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আমরা তখন জানবো যখন ইট উইল বি নেসেসারি ফর আস। বাট এখন এই স্যালুটেশন মানে হচ্ছে কি তোমার সম্বোধন করা কাউকে, বা কাউকে ডাকা কিছু বলে। সম্বোধন করা। তার মানে Yes, কি sir. যখনই তুমি বলছো সম্বোধন করা বা কাউকে ডাকা, সেটা কি আর ইয়ে থাকছে, তোমার নাউন থাকছে, সেটা ভার্ব হয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, Yes, sir. তাই। তাহলে বুঝতে পারলে টুইস্টটা কোথায় আছে এখানে। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তো
তো ওই জন্য বলছে যে ইট শুড নট হ্যাভ এ স্যালুটেশন, মানে এইসব লেটারে কোনোদিনও কাউকে সম্বোধন করার দরকার থাকে না, কারণ অর্গানাইজেশনের টপ মোস্ট পার্সনই কিন্তু বাকিদের কাছে এই ইন জেনারেলি এই মেমোগুলো পাঠায়। তো ওই জন্য কাউকে সম্বোধন করার কিচ্ছু থাকে না এখানে, ঠিক আছে। তারপরেটা দেখো, নাম্বার 4 কেউ একজন বলো। It should not be should not sorry, it should not have a complementary clause. মানে এর যে Hello, sir. ক্লোজিংটা এটা কমপ্লিমেন্টারি করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা একটা জেনারেল ক্লোজ হবে, ঠিক আছে, জেনারেল মানে ক্লোজিং হবে, কোনো কমপ্লিমেন্টারি ক্লোজিং হবে না। স্যার কমপ্লিমেন্টারি মিনিংটা যদি একটু বলেন। হ্যালো স্যার, কমপ্লিমেন্টারি, হ্যাঁ স্যার হ্যাঁ, শুনতে বলুন। পাচ্ছ? হ্যাঁ Hello? বলছি স্যার, কমপ্লিমেন্টারি মিনিংটা যদি একটু বলেন। তো অবশ্যই বলবো, তো কমপ্লিমেন্টারি মিনিং হচ্ছে পরিপূরক, একে অপরের আচ্ছা। পরিপূরক বা অভাব পূরক, বোঝা গেছে। ইয়েস স্যার। পরিপূরক এমনিতে বাংলায়, এবার বাংলায় পরিপূরকের কি মানে আমি কি করে বোঝাই বলো তো। মানে দেখো, আমি তোমাকে ইংলিশ একটু মানে বলে দিলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ স্যার। বলছে কি এই যে কমপ্লিমেন্টারি মিন্স যে কম্বাইনিং ইন সাচ এ ওয়ে অ্যাজ টু এনহ্যান্স অর এমফাসাইজ দ্য কোয়ালিটিস অফ ইচ আদার টু অ্যানাদার। এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল বোঝা, তাই তো। না পাচ্ছি, মানে একের ঘন্টা। এই যে একটা এক্সাম্পল দিলে বুঝে যাবে। এই যে ধরো আমরা ওষুধ কিনতে যাই তো Yes, ওষুধ sir. কিনতে, হ্যাঁ ধরো কোনো একটা গ্যাসের ট্যাবলেট আমি খাই, কোনো একটা গ্যাসের ওষুধ আমি খাই, কিন্তু সেই ওষুধটা ওই দিনকে নেই ওই দোকানে। বলছে আপনি তাহলে একটা কাজ করুন, কমপ্লিমেন্টারি এইটা নিয়ে যান, তাহলে এইটা কিন্তু ওইটার পরিপূরক হয়ে গেল, বুঝতে পারলে। হ্যাঁ স্যার। হ্যাঁ যে সেম জিনিস দেওয়া আছে কিন্তু অন্য কোম্পানি, তাই তো। তো এইটাকেই বলা হয় হচ্ছে কমপ্লিমেন্টারি। যে তুমি ওখানে কোনো পরিপূরক, ওখানে কোনো মেসেজ দেবে না, যে ওই জন্য বলছে কি শুড নট হ্যাভ এ কমপ্লিমেন্টারি ক্লোজ, কোনো পরিপূরক কোনো ক্লোজিং করা যাবে না, যে না এইটা না করলে এটা করা যেতে পারে। আমরা অনেক সময় বলি না যে হয় এইটা করে দেখুন, না হলে ওইটা করে দেখুন, কোনো একটা জিনিস তো করে দেখুন, কিন্তু তোমাকে এইভাবে বলাই যাবে না। তার মানে কি, লোকে তুমি তখন কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছ, যে বলছে হয় হ্যাঁ এটা করুন না হয় এটা করুন, তাহলে এইটা করবো না ওইটা করবো। কথা বোঝো ভালো করে, হ্যাঁ। ওই জন্য কি Yes, বলছে যে ইট শুড নট হ্যাভ এ কমপ্লিমেন্টারি ক্লোজ, মানে কখনো কোনো পরিপূরক এই এন্ডিং করা যাবে না বা কমপ্লিমেন্টারি ক্লোজিং করা যাবে না। সবসময় যেটা করতে হবে একটা অ্যাকচুয়াল এবং টু দ্য পয়েন্ট ক্লোজিং করতে হবে। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, দেন 5 নম্বর পয়েন্টটা কি বলছে, ইট মাস্ট বি অথেন্টিক অ্যান্ড ডিউলি সাইন্ড বাই এ কম্পিটেন্ট অথরিটি। ওই যেমন লাস্টে তোমরা দেখলে যে ওখানে কিন্তু একটা দেবেন্দ্র যোশী বলে একজনের নাম আছে, নিচে তার ডেজিগনেশন দেওয়া আছে, তার মানে বুঝতেই পারছো Yes. উনি হচ্ছেন সাইনিং অথরিটি। তো ওই জন্য ওই ওনার থেকে সাইনিং স্ট্যাম্প এগুলো কিন্তু মেরে নিতে হবে, যাতে ধরো ব্যাপারটার মধ্যে একটা অথেন্টিসিটি থাকে, মানে এই মেমোটার মধ্যে। ক্লিয়ার? Yes, sir. তারপরে কি বলছে, ইট শুড নট বি মোর দ্যান এ পেজ লং, মানে এক পেজের যেন কোনোদিনও বাইরে বেরোয় না। অনেকে কি করে পরীক্ষার সময় দেখলো কি, যে একদম মানে সেকেন্ড পেজ বা ফোর্থ পেজের একদম লাস্টে লেখা শুরু করলো, নেক্সট পেজে গিয়ে শেষ করলো না, কোনোদিনও না। ওইটুকু জায়গা ফাঁকা দিয়ে নেক্সট পেজ থেকে একদম পুরোটা এক পেজের মধ্যে লিখবে, ঠিক আছে। নাম্বার 7 পয়েন্ট কি বলছে, ইট শুড বি সিঙ্গেল স্পেস এন্ড লেফট জাস্টিফাইড। লেফট জাস্টিফাইড, যারা কম্পিউটারে কাজ করো বা ওয়ার্ডে কাজ করো তারা দেখবে ওখানে ওই অ্যালাইনমেন্ট থাকে না, পেজ অ্যালাইনমেন্ট। Yes, sir. পেজ অ্যালাইনমেন্টে দেখবে একদম লেফট সাইডেড থাকে, তারপরে মিডিলে থাকে, তারপর আবার রাইট সাইডেড থাকে, তাই তো। কিন্তু এই অ্যালাইনমেন্টটা কিন্তু সবসময় লেফট সাইডেড হয়। কারণ কি, দেখো এখন এখন বেশিরভাগ লোকজন তো আর এগুলো হাতে লেখে না, এখন কিন্তু সবাই লেখে হচ্ছে তোমার মানে ওয়ার্ডে লেখে, তাই তো। ওয়ার্ডে লিখে সেটা আর কি প্রিন্ট আউট করে পাবলিশ করে। কিন্তু পরীক্ষায় যখন তোমাদের আসবে তখন তো তোমাদের হ্যান্ড মানে হাতেই লিখতে হবে, তাই না। তো ওই জন্য সবসময় এটা খেয়াল রাখবে যে ইট শুড বি সিঙ্গেল স্পেস এন্ড লেফট জাস্টিফাইড। সবসময় যেন স্পেসটা সিঙ্গেল থাকে এবং মানে সবসময় যেন বাদিক ঘেসে লেখা হয়। হ্যাঁ, তারপর বলছে কি লাস্ট 6 পয়েন্ট কি বলুন, ওটা আরেকবার বলুন। 6 পয়েন্টটা 6 পয়েন্ট আরেকবার বলুন স্যার। তো ইট শুড নট বি মোর দ্যান এ পেজ লং, মানে এক পেজের যেন বেশি বড় হয় না। তুমি যেটা বলছো 7 পয়েন্ট, তাই তো। ইট শুড বি সিঙ্গেল স্পেস এন্ড 6 লেফট পয়েন্টে জাস্টিফাইড। বলছি স্যার। হ্যাঁ স্যার, ওটা যত বড়ই হোক এক পেজের মধ্যেই লিখতে হবে। বড় কি করে হচ্ছে তুমি বলো তো, বড় কি করে হচ্ছে? দু পেজের তোমার বড় body Short হয়। and precisely লিখতে হবে তো। প্রিসাইজ এবং শর্টে লিখতে হবে তো তোমাকে, তুমি তো বড় লিখতে পারবে না, চাইলেও পারবে না, বুঝতে পারছো।
ওই ফার্স্ট পয়েন্টটা তো দিয়েই দিয়েছে, ইট শুড বি শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। একদম, তোমাকে সবসময় শর্টে লিখতে হবে। দেখো যেখানে তুমি বডির মধ্যে মাত্র 4টে লাইন লিখছো, তোমার সেটা কি করে 1 পেজের বাইরে যাবে, তাই না? Yes, sir. আচ্ছা, আর কি বলছে লাস্টটা একটু হয়তো বুঝতে অসুবিধা হবে। লাইন শুড বি লেফট আফটার ইচ প্যারাগ্রাফ, মানে এই প্রত্যেকটা প্যারাগ্রাফ যখন আমরা লিখবো, মানে তোমরা তো দেখছো এখানে কটা প্যারাগ্রাফ হচ্ছে। ফার্স্টে টু ফ্রম ডেট সাবজেক্ট, এটা সাপোজ ধরো একটা প্যারাগ্রাফ, তারপরে একটা লাইন বাদ দিয়ে তারপরে আবার নেক্সট প্যারাগ্রাফটা লিখলে, তারপরে একটা লাইন বাদ দিয়ে আবার ফাইনাল প্যারাগ্রাফটা লিখলে, দেন আবার একটা লাইন বাদ দিয়ে আবার তুমি সিগনেচার করে দিলে। তার মানে কি প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে যেন একটা সিঙ্গেল স্পেস থাকে, ঠিক আছে? a line should be left after each paragraph, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে এক লাইন ছেড়ে দিয়ে আবার নেক্সট প্যারাগ্রাফটা লিখতে হবে। তার মানে বোঝা গেল এই যে মানে কি প্রসিডিওরে আমরা একটা মেমোরেন্ডাম লিখবো বা একটা মেমোরেন্ডাম বা ইম্পর্টেন্স গুলো কি কি আছে। Yes, sir. সবার কাছে কি টপিকটা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এইবার শুধু ক্লিয়ার করলে হবে না, আমার এটা হোমওয়ার্ক চাই, বাড়ি থেকে হোমওয়ার্ক করবে। দেখো একটা স্যাম্পল তো তোমাদের পাঠিয়ে দিয়েছি আমি, স্যাম্পলটা ভালো Yes, করে sir. দেখে নেবে। হ্যাঁ, দেখো এইখানে ওই যে তোমার নেসেসারি অ্যাটাচমেন্ট অপশনালের পরে একটা কোয়েশ্চেন্স ফর স্টুডেন্টস দেওয়া আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ ওখানে লেখা হ্যাঁ আছে কি স্যার। সাপোজ ইউ আর দ্য চেয়ারপারসন অফ এ হাউজিং অথরিটি, মানে তুমি কোনো একটা হাউজিং অথরিটি যেটা আছে, মানে এই বিভিন্ন ফ্ল্যাট থাকে না, Yes, ওই sir. মানে হাউজিং কমপ্লেক্স থাকে, সেরকম একটা কি দেখছো রিসেন্টলি ইউ হ্যাভ মেজার্ড আ ম্যাসিভ ওয়েস্টেজ অফ ওয়াটার ইন দ্য কমপ্লেক্স। তুমি তোমার কমপ্লেক্স তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জল জমা আছে। নাও রাইট আ মেমো টু স্টপ মিসইউজিং ওয়াটার, তুমি তাহলে একটা মেমো লেখো এই জলের অপচয়টা বন্ধ করার জন্য। এখানে একটা ইনস্ট্রাকশন আমি দিয়েছি যে স্টুডেন্টস আর টোল্ড টু রাইট দিস মেমো অফ देयर ওন বাই ফলোইং দ্য স্যাম্পল মেমো অফ নেক্সট পেজ। ওই নেক্সট পেজের স্যাম্পল মেমোটাকে দেখবে, তারপরে কিন্তু নিজের মতো করে এইটা তোমরা লিখে আমাকে নেক্সট দিন কিন্তু দেখাবে। ক্লিয়ার? Okay, sir. আমার ওকে পার্সোনাল স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে, সবাই আমাকে কিন্তু একটু হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেবে এবং নিজের নামটা লিখে দেবে। ওকে 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 স্যার। স্যার। Sir, hello. বলো নিরঞ্জন, বলো পোস্ট অফ Sir, নিরঞ্জন কোন কথা বলতে পারো? হ্যাঁ স্যার, আমি বলছি স্যার ওটা মানে আপনাকে আমি একবার ওয়ার্ড করে পাঠিয়েছিলাম, ওটা কি ওয়ার্ড করেই পাঠাবো না একদম হ্যান্ড রাইটিং করে দেবো? হ্যান্ড রাইটিং এগুলো ওয়ার্ডে লিখো না, এগুলো শোনো প্র্যাকটিস করতে Okay, হবে sir. তো নিজের, না এগুলো তোমাদের হ্যাঁ, পরীক্ষায় হ্যাঁ। নিজের হাতে লিখতে হবে, ওয়ার্ড ফাইলে করবে না। একটা সাদা খাতা, একটা পেজ নাও, সাদা পেজ, ভালো করে মার্জিন দিয়ে দাও চারিপাশে, আমি যেমন ওই চারদিকে ঘুরিয়ে মার্জিন দিয়েছি, লেফট অ্যালাইনমেন্ট করে লেখো, দারুণ করে সুন্দর করে লেখো, ঠিক আছে? ওকে স্যার। লিখে আমাকে কিন্তু পাঠিয়ে দেবে। হ্যাঁ, এটা হোমওয়ার্ক তোমাদের। স্যার দিতে হবে Okay? কবে? আরে তোমরা দাও না, আমাদের তো আবার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস তো আবার নেক্সট উইকে, তাই তো? ইয়েস Yes, স্যার। sir. কোনোদিন পাঠাও, সানডে মানডে যেদিন তোমাদের সুবিধা হচ্ছে পাঠাও না। ওকে স্যার, ওকে লিখে স্যার। কতক্ষণ টাইম লাগবে? মিনিমাম 20 টু মানে 15 to 20 মিনিটস টাইম লাগবে। কোনো একটা ফাঁকা সময় দেখে লিখে আমাকে পাঠাবে। হ্যাঁ, Sir, questions for ঠিক আছে? students. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার। কি বলছিলে? কেউ একজন মানে কিছু একটা কোয়ারি ছিল কারো? বলছি স্যার questions for students ওইটা লিখে পাঠাবো? না, ওইটা যেটা বললাম ওইটা মানে ভালো করে পড়ে দেখো, পরে যদি কোনো জায়গায় বুঝতে না পারো একটু বন্ধুদের হেল্প নিয়ে নাও, কি কি বোঝাচ্ছে কোশ্চেনের মধ্যে, তারপরে ওইটা কিন্তু লিখে নাও। এইটা লেখার আগে আগে তুমি কিন্তু ওটাই হোমওয়ার্ক কি? নেক্সট পেজে যে স্যাম্পলটা যেটা দেওয়া আছে ওটা দেখে নাও, তারপরেই কোশ্চেনটা অ্যান্সার করো। কোশ্চেন উপরের লিখতে যে বলিনি, অ্যান্সার না ওটাই হোমওয়ার্ক তো তাই জিজ্ঞেস করছি। হোমওয়ার্ক, একদম ওইটাই হোমওয়ার্ক। হ্যাঁ, ঠিক। ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্টুডেন্টস। থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। স্যার।